একটা সময় পরে এই বয়সে এসে মনে হয় আমি কিছুই করি, ইনভেস্টমেন্টই করা হয়নি, কোনো সেভিংসই নেই। কিভাবে আমরা কোথায় ভুল করি, কিভাবে আমাদের ফিনান্সিয়াল প্ল্যানিং করা। ফিনান্সিয়াল প্ল্যানিং শুরু হয় তখন থেকেই। হ্যালো ফ্রেন্ডস, ইনভেস্টমেন্ট বাংলাতে সবাইকে স্বাগত। বন্ধুরা, স্কুল কাটিয়েছি, কলেজ কাটিয়েছি, চাকরিও হয়েছে, সংসার হয়েছে, কিন্তু তবুও যেন মনে হয় কিছুই করলাম না, তাই তো? একটা সময় পরে এই বয়সে এসে মনে হয় আমি কিছুই করিনি, কারণ কোনো ইনভেস্টমেন্টই করা হয়নি, কোনো সেভিংসই নেই, ভবিষ্যতের কোনো পরিকল্পনা নেই। তার মানে ভবিষ্যতের জন্য আমার কাছে কিছুই নেই। আজকের এই ভিডিওটি কমপ্লিটলি কোনো গল্প নয়, একটা সাধারণ মানুষের একটা বাস্তব অভিজ্ঞতা, যেটা আমরা আমাদের মধ্যে অনেকেই এই জিনিসটা ফেস করি। তো আজকে আমরা এই ভিডিওটি কমপ্লিটলি ফিনান্সিয়াল প্ল্যানিং নিয়ে কথা বলবো, যে কিভাবে আমরা কোথায় ভুল করি, বা কিভাবে আমাদের চলা উচিত, বা কিভাবে আমাদের ফিনান্সিয়াল প্ল্যানিং করা উচিত, তাকে এইরকম চিন্তা যেন মনের মধ্যে না আসে যে সব কিছুই করার পরেও যেন মনে হয় কিছুই করলাম না, সব কিছু শেষ। বন্ধুরা, আমাদের জীবন শুরু হয় স্কুলের লাইফ থেকে। স্কুলের লাইফ থেকে যদি জীবন শুরু হয়, তখন আমাদের পড়াশোনাতেই ব্যস্ত, পড়াশোনায় করছি, কিন্তু কখনো কেউ শেখায় কি সেভিংস কি জিনিস, কিভাবে টাকা জমাতে হয়, কিভাবে সব কিছু হিসেব করে চলতে হয়, টাকা কাকে বলে, তার ভ্যালু কতটা, কেউ শেখায় না। আমরা যেটুকু পকেট মানি পাই সেটুকু আমরা খরচ করে দিই। স্বাভাবিক, কারণ স্কুল জীবনে এটা নিয়ে কেউ ভাবে না, আর ভাবার মতো সময়ও নেই, বয়সও নয়, আর কেউ এটা নিয়ে আলোচনাও করে না। কিন্তু আসল ফিনান্সিয়াল প্ল্যানিং শুরু হয় তখন থেকে, যেটা আমরা খুব ছোট মনে করে, মানে স্কুল জীবন, এখন কি এইসবের নিয়ে কথা বলার মতো সময় বা এইসব বোঝানোর সময়? কিন্তু অ্যাকচুয়াল ফিনান্সিয়াল প্ল্যানিং শুরু হয় ঠিক তখন থেকেই দেখবেন আমাদেরকে যেটা করা উচিত ছিল, যে ভাঁড় বা কৌটো যেখানে আমরা পয়সা জমিয়ে রাখতাম, সেখান থেকে একটা হ্যাবিট তৈরি হয়, পয়সা জমানোর বা সেভিংসের একটা হ্যাবিট তৈরি হয়, যেটা আমরা মিস করি। যে যদি আমরা এই জিনিসটা না করি, তাহলে কিন্তু এই সেভিংস করা, এই মনোভাব বা টাকার মানে, ভ্যালু বা তার গুরুত্ব কতটা, এই জিনিস সম্পর্কে এই বোধ তৈরি হতে হতে অনেক দেরি হয়ে যায়। তার মানে তখন কি করা উচিত না, তখন বাবা মাদের বা বাড়ির যারা বড়, তারা এই স্কুল স্টুডেন্টদের বোঝানো উচিত যে পয়সার ভ্যালু কি, টাকার ভ্যালু কি, একে কাকে বলে, কিভাবে ছোট্ট করে একটু করে একটু সেভিংস করা, একটা জারি বা ভাঁড়ে বিভিন্ন রকমভাবে পয়সা জমানোর যে একটা ধারণা, একটা হ্যাবিট তৈরি করা। চাইলে একটা মাইনর অ্যাকাউন্টও খোলা যেতে পারে, গার্ডিয়ানের সঙ্গে একটা মাইনর অ্যাকাউন্ট খুলে সেখানে ছোট্ট অ্যামাউন্ট করে সেভিং স্টার্ট করতে হয়। এরপর কলেজ, স্কুল শেষ, এইবার কলেজ মানে একটু স্বাধীনতা। তখন বন্ধুদের সঙ্গে আড্ডা, খাওয়া দাওয়া, ঘোরা, শুধু খরচই খরচ, অথচ ইনকাম নেই, শুধু খরচ করেই যাচ্ছি, কোনো রকম কোনো হিসেব নেই, কোনো বাধা ধরা নিয়ম নেই, কোনো কিছুরই তোয়াক্কা না করে শুধু আমরা খরচ করে যাই। সেই সময়টা যেন মনে হয় কত স্বাধীনতা পেয়ে গেছি, কারণ স্কুল জীবন শেষ, কলেজ লাইফ শুরু। কিন্তু সেই সময় কি করা উচিত ছিল না, সেই সময় আমাদের উচিত ছিল একটা বাজেট করা, যে আমার স্কুলের তো প্রশ্নই নেই, স্কুল তো শেষ, তো কলেজের যেটুকু খরচ, যেটুকু বেসিক খরচ, সেটা রেখে বাকি টাকাটা কিভাবে প্ল্যানিং করা যায়, একটা বাজেট করা, কি আমার কত কি জায়গাতে আমার খরচ আছে, সেই মতো হিসেব করে চলা। কোনো পার্ট টাইম কাজ করা, কোনো রকম কোনো পড়াশোনা হতে পারে, অন্য কোনো সাইড ইনকাম হতে পারে, রিলেটেড টু পড়াশোনা রিলেটেড কোনো সাইড ইনকাম স্টার্ট করে দেওয়া, টিউশন স্টার্ট করে দেওয়া, ফ্রিল্যান্সিংয়ের কোনো কাজ স্টার্ট করে দেওয়া। তখন থেকে এই ধরনের এক্সট্রা ইনকামের কাজের কথা ভাবা উচিত, এবং তার সঙ্গে একটা এসআইপি বা একটা লং টার্মের কোনো সিস্টেমেটিক পদ্ধতির মাধ্যমে ইনভেস্টমেন্ট স্টার্ট করে দেওয়া দরকার। এবং সবচেয়ে বড় কথা, সেই সময়
একটা অ্যাটলিস্ট ফিনান্সিয়ালের ধারণা তৈরি করা, একটা ফিনান্সিয়াল বুক বা এই ধরনের কোনো বই, কোনো ফিনান্সিয়াল বই বা কোনো রকম কোনো হিসাবের বই, এই ধরনের এর উপর একটা ধারণা তৈরি করা, একটা বেসিক নলেজ দিয়ে দেওয়া যে কি হয় ফিনান্সিয়াল প্ল্যানিং বলতে আমরা কি বুঝি, কিভাবে লাইফ এগিয়ে যায়, কিভাবে কোথায় কত রকমের খরচ হতে পারে, আমরা কত রকমের ইনভেস্টমেন্ট করতে পারি, আর কিভাবে এই বয়সে এসে আমরা ইনভেস্টমেন্টের প্ল্যান তৈরি করতে পারি। এবং সবচেয়ে বড় কথা, ক্রেডিট বা ডেবিট এই কনসেপ্টটা সম্পর্কে ক্লিয়ার হয়ে যাওয়া, কারণ তখন এই ধরনের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড এর বিভিন্ন রকমের ট্র্যাপ তৈরি হয়, এই ট্র্যাপ থেকে কিভাবে দূরে থাকা যায় সেই কনসেপ্টও চলে আসা উচিত কলেজ লাইফের সময় থেকে। এইবার আসছি জীবনের টার্নিং পয়েন্ট, ফার্স্ট চাকরি, প্রথম চাকরি পাওয়া আর ফার্স্ট স্যালারি, ফোন, ভালো গাড়ি, ভালো বিভিন্ন ধরনের পোশাক, এই ধরন নিয়ে এইসব খরচ নিয়ে আমরা ব্যস্ত। কি কিনি, কোথায় যাই, কোথায় ঘুরতে যাব, কোন বাইকটা পছন্দ কিনবো, কোন ফোনটা পছন্দ কিনবো, তখন শুধু ইএমআই শুরু, অথচ ইনকাম নেই। ইএমআই শুরু হয়ে গেছে অথচ ইনকাম জেনারেট হচ্ছে না, কারণ আমি চাকরি পেয়ে গেছি, ফার্স্ট স্যালারি যেভাবে খুশি সেভাবে উড়াচ্ছি। কিন্তু যখন যদি সেভিংয়ের কথা বলা হয়, এই তো সবে চাকরি পেলাম, চাকরি পেতে দাও, তারপরে দেখছি, ভাববো, তখন আমি চিন্তা করব কি করা যায়, এখন তো সবই চাকরি পেলাম। অথচ সেই সময়টা হচ্ছে অ্যাকচুয়ালি সেভিংসের একটা পিক টাইম, সঠিক টার্নিং পয়েন্ট, যেখানে স্যালারির 20% সেভিংস করে দেওয়া উচিত, কমপ্লিট 20%, যেখানে আমার লায়াবিলিটি তৈরি হচ্ছে না, যেখানে কোনো রকম কোনো বাধ্যবাধকতা নেই। তার মানে তখন যে স্যালারি পেলাম তার 20%, চোখ বন্ধ করে 20% সেভিংসের কথা ভাবা উচিত, নাম্বার 1। নাম্বার 2, ঠিক সেই সময় টার্ম ইন্স্যুরেন্স এবং হেলথ ইন্স্যুরেন্স এই দুটো প্ল্যান ইমিডিয়েটলি তখনই বেছে নেওয়া উচিত। কারণ আপনি বলবেন টার্ম ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স করে কি হবে? বন্ধুরা, আজকের দিনে কখন কার বিপদ কখন হবে কেউ বলতে পারে না। তো টার্ম ইন্স্যুরেন্স যেটা লাইফ কাভারেজ দিতে পারে, আর হেলথ ইন্স্যুরেন্স যে কোনো রকমের মেডিকেল ইমার্জেন্সি থেকে বাঁচাতে পারে। কারণ এই দুটো এমন একটা ইম্পর্টেন্ট ইন্স্যুরেন্স যেখান থেকে মানুষের জীবন একদম শেষ হয়ে যেতে পারে। কারণ কখন কিভাবে কার জীবনে কোন মুহূর্তে কি বিপদ আসবে এটা কখনো বলে আসে না। তো বন্ধুরা, যেভাবে ইনকাম করুক না কেন, ফার্স্ট স্যালারি হোক, সেকেন্ড স্যালারি হোক, যখনই জীবনে আর্নিং শুরু হবে, ফার্স্ট এই দুটো জিনিস অবশ্যই করে বাড়িতে রাখতে হবে, টার্ম ইন্স্যুরেন্স আর হেলথ ইন্স্যুরেন্স। এই টার্ম ইন্স্যুরেন্স, আমি কোনো ইনভেস্টমেন্টের কথা বলছি না এখানে, ইন্স্যুরেন্স আর ইনভেস্টমেন্ট এক নয় বন্ধুরা, এটা কখনো গোলাবেন না। ইন্স্যুরেন্স মানে পিওর ইন্স্যুরেন্স, যেখানে ইনভেস্টমেন্টের কনসেপ্ট আসবে না, মানে ওখান থেকে কোনো রকম কোনো আমি কোনো মানি ব্যাক পাবো। অনেক দেখবেন ইন্স্যুরেন্স আছে, এই এত বছর করলে এত টাকা পাবো, এই ধরনের আছে। আমি কোনোটাকে খারাপ বলছি না, প্রত্যেকটা প্রোডাক্টের একটা নিজস্ব গুরুত্ব আছে। বাট এই টপিকে আমরা এটা বলতে পারি যে আমি পার্সোনালি আমার নিজের অভিজ্ঞতাও বলছি, আমার নিজের মতামত, যে ইন্স্যুরেন্স আর ইনভেস্টমেন্ট কখনো এক নয়। ইন্স্যুরেন্স মানে কমপ্লিট ইন্স্যুরেন্স, ইনভেস্টমেন্ট মানে কমপ্লিট ইনভেস্টমেন্ট। তার জন্য আমি টার্ম ইন্স্যুরেন্সের কথা বললাম, যেখান থেকে আমি রিটার্ন পাবো না, বাট আমার অবর্তমানে একটা ভালো রকমের অ্যামাউন্ট পেতে পারি। তো সুতরাং টার্ম ইন্স্যুরেন্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর হেলথ ইন্স্যুরেন্স বা মেডিকেল ইন্স্যুরেন্স আজকের দিনে এটা ছাড়া চলবে না। যে কোনো সময় কোনো রকম কোনো হসপিটালাইজেশন, কোনো রকম কোনো ডিজিজ, কোনো রকম কোনো অসুবিধা, সেটা থেকে বাঁচার একমাত্র রাস্তা হেলথ ইন্স্যুরেন্স। তার জন্য যত ইনকামই হোক, ফার্স্ট স্যালারি হোক, সেকেন্ড স্যালারি হোক, বাট এই দুটোকে কখনো ইগনোর করা যাবে না। কারণ ওটাই সঠিক টাইম ইন্স্যুরেন্সের, কারণ তখন প্রিমিয়াম অনেক অনেক কম থাকে, যেটা ভাবা যাবে না এতটা কম থাকে। আমি 100, 200, 300 টাকাতে কয়েক কোটি টাকার টার্ম ইন্স্যুরেন্স পেতে পারি। তো বিভিন্ন ধরনের আমি এইটা আমার টপিক নয়, এটা নিয়ে কথা বলবো না। আপনি হয়তো ভাববেন আমি হয়তো ইন্স্যুরেন্স বেচার জন্য বলছি, না, আমি কোনো এজেন্ট নই, কোনো ব্রোকার নই, কোনো রকম কোনো ইন্স্যুরেন্স বেচার কথা বলছি না, বাট দিস ইজ দ্য রিয়েলিটি। এটাই কিন্তু আমাদের বাস্তব সত্য। কারণ আমরা এই জিনিসটাকে একদম ইগনোর করে যাই, আর যখন বিপদে পড়ি তখন কোনো কিছু খুঁজে পাই না।
তো সুতরাং টার্ম ইন্স্যুরেন্স আর হেলথ ইন্স্যুরেন্স এই দুটোকে কখনোই ইগনোর করবেন না বন্ধুরা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুটো। আর নেক্সট, ইমার্জেন্সি ফান্ড, তখনই সঠিক টাইম ইমার্জেন্সি ফান্ড ক্রিয়েট করার। ইমার্জেন্সি ফান্ড মানে কি না, যে কোনো সময় কোনো রকম কোনো বিপদ হলে যেন 6 মাস চলে এমন টাকা সবসময়ের জন্য রিজার্ভ করে নেওয়া। তার মানে কি দাঁড়ালো না, প্রথম যে স্যালারি বা ফার্স্ট চাকরি জীবনের প্রথম টার্নিং পয়েন্ট, যেখানে 20% সেভিংসে চোখ বন্ধ করে দিয়ে স্টার্ট করে নিতে হবে সেভিংস। নাম্বার 2, টার্ম ইন্স্যুরেন্স আর হেলথ ইন্স্যুরেন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দুটো অবশ্যই করে এই দুটোর কথা তখন চিন্তা করতে হবে, টার্ম ইন্স্যুরেন্স এবং হেলথ ইন্স্যুরেন্স। আর নাম্বার 3, ইমার্জেন্সি ফান্ড। ইমার্জেন্সি ফান্ড বন্ধুরা ভাবতে পারবেন না কতটা গুরুত্বপূর্ণ, কারণ তখন ধরুন কারো চাকরি আছে, কারো নেই, কোনো বিপদ হতে পারে, কোনো রকম কোনো সিচুয়েশন হলে যেন অ্যাটলিস্ট 6 মাস চলে। তার মানে আমার প্রত্যেক মাসে যা খরচ সেটাকে যদি যোগ করে আমি 6 মাস করি, তার মানে 6 মাসের টোটাল অ্যামাউন্ট কত লাগছে, সেই টাকাটা আমাকে সব সময়ের জন্য রিজার্ভ রাখতে হবে, ভুলে যেতে হবে। এটাকেই বলছি ইমার্জেন্সি ফান্ড। যে কোনো ইমার্জেন্সি ক্রাইসিস মুভমেন্টে আমাকে 6 মাস কোনো ইনকাম ছাড়া 6 মাস চালিয়ে যাওয়ার ক্ষমতা রাখে, সেই জন্য ইমার্জেন্সি ফান্ড খুব দরকার সেই মোমেন্টটাতে। আর কি না, এই চাকরি জীবনের টার্নিং পয়েন্ট কেন বললাম, কারণ এই যে সেভিংস 20% হতে পারে বন্ধুরা, এখানে আরেকটু বাড়ানো যেতে পারে 20 to 30%, কারণ আমার কাছে তখন কোনো বাধ্যবাধকতা নেই, কোনো লিমিটেশন নেই, যা অ্যামাউন্ট পাচ্ছি তার 20 থেকে 30% আমাকে সেভিংসের দিকে যেতে হবে। সেভিংস মানে কিরকম সেভিংস, গোল বেসড সেভিংস। তখন লং টার্মের জন্য সেভিংস ইমিডিয়েটলি এসআইপি চালু করে দেওয়া উচিত। এসআইপি বা যে কোনো ধরনের সেভিংস প্ল্যান যেটা মনে হয় আপনার করে দেওয়া উচিত, তখন থেকেই স্টার্ট করে দেওয়া উচিত। গোল বেসড, একটা লক্ষ্য রিলেটেড, যে কোনো ধরনের স্বপ্ন পূরণ রিলেটেড একটা লং টার্মের একটা সেভিংস চালু করে দেওয়া যেতে পারে। যেমন ফর এক্সাম্পল পাবলিক প্রভিডেন্ট ফান্ড হতে পারে, এনপিএস হতে পারে, ন্যাশনাল পেনশন স্কিম। একটা লম্বা সময়ের জন্য প্রস্তুতি, মানে কয়েক কোটি টাকা পর্যন্ত আর্নিং হতে পারে আপনার রিটায়ারমেন্ট টাইমে। যদি আমি তখন থেকে একটা ছোট্ট অ্যামাউন্ট দিয়ে শুরু করে দিই, 500 টাকাও শুরু করি, 1000 টাকাও শুরু করি, যেটা পারি 500-1000 টাকা, বন্ধুরা বিশ্বাস করবেন না, 500-1000 টাকা আপনার রিটায়ারমেন্টে কত কোটিতে চলে যেতে পারে যা মানে কল্পনা করা যায় না। একটা প্র্যাকটিক্যালি আপনি ক্যালকুলেট করে দেখে নেবেন, বা আমি ক্যালকুলেট করেও দেখাতে পারি যে 500-1000 টাকা যদি ফার্স্ট কলেজ জীবনে 20-22 বছর বয়স, তখন থেকে যদি আমার যখন সবে চাকরি পেয়েছি সেই সময় থেকে যদি ধরুন 20-25 বছর বয়সে তখন থেকে যদি আমি আমার সেভিংস স্টার্ট করে ফেলি, তার মানে ভাবতে পারবেন না আমার রিটায়ারমেন্ট লাইফে কত টাকা হয়ে যেতে পারে। আমার যখন টাকার দরকার পড়বে তখন আমার কত ব্যালেন্স দাঁড়াতে পারে। এই জন্য লং টার্মের গোল নিয়ে তখন এসআইপি স্টার্ট করে দিতে হয়, বা যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট শুরু করে দিতে হয়। 500 টাকা হোক, 1000 টাকা হোক, পিপিএফ হতে পারে, এনপিএস হতে পারে, বা যে কোনো ধরনের লং টার্ম ইনভেস্টমেন্ট তখনই স্টার্ট করার সঠিক টাইম। ঠিক এরপরেই যে কঠিন মুহূর্ত, যে কঠিন সময় আসতে চলেছে, ধরুন বিয়ে হলো, সংসার হলো, এই সময়টাতে কি হচ্ছে না, বাচ্চা কাচ্চাদের ধরুন পড়াশোনার খরচ, বিভিন্ন ধরনের ফ্যামিলি প্রেসার, সংসার চালানোর খরচ, শুধু খরচই খরচ, ইনভেস্টমেন্ট জিরো, কোনো ফিউচার প্ল্যান নেই, ইনভেস্টমেন্টের কোনো বালাই নেই, পুরো কমপ্লিটলি খরচ আর খরচ। কারণ যখনই ফ্যামিলি তৈরি হচ্ছে, আপনার ম্যারেজের পরে ফ্যামিলি ক্রিয়েট হচ্ছে, বিভিন্ন ধরনের দায়িত্ব বাড়তে চলেছে, অসুখ বিসুখ হতে পারে, ছেলেদের পড়াশোনা হতে পারে, বিভিন্ন ধরনের ধরুন বাড়ি কেনা বা অন্যান্য ধরনের খরচ, তখন হিউজ পিক টাইম, মানে খরচের একদম পিকে দাঁড়িয়ে আছে খরচে সেই সময়, যেখানে ইনভেস্টমেন্ট জিরো, কোনো ফিউচার প্ল্যান নেই। ভাবুন কি অবস্থা। আর ঠিক সেই সময় দরকার পড়ে এই রুলস, গোল্ডেন রুলস, 50-30-20 রুলস। 50-30-20 রুলসের সঠিক অ্যাপ্লাই শুরু হয় তখন সেই ফ্যামিলি লাইফে। 50% বেসিক নেসেসিটিস, আপনার যা ইনকাম তার 50% চলে যাবে বেসিক নেসেসিটি, যে ধরুন ইলেকট্রিসিটি, ওয়াটার, রেন্ট,
এই ধরনের যে খরচ আছে, যেটা ছাড়া ফ্যামিলি চলবে না, যেটা ছাড়া জীবন চলবে না, তার মানে 50% খরচ আমার চলে যাবে বেসিক নেসেসিটিতে। 30% বিভিন্ন ধরনের এন্টারটেনমেন্ট বা নিজের যা খরচ, বিভিন্ন ধরনের আনন্দ করা, এই 30% আমাকে রাখতেই হয়, কারণ জীবনে চলতে গেলে এই 30%-এর খরচ অবশ্যই করতে হয়। এমন না হয় যে আমি না খেয়ে না দিয়ে আমি ইনভেস্টমেন্ট করতে শুরু করলাম, তাহলে তো অসুখ চলে আসবে, বিভিন্ন ধরনের ডিজিজ তৈরি হবে। তো যেটুকু ইনভেস্টমেন্ট করবেন তার 10 গুণ বেরিয়ে যাবে। সুতরাং কখনো এই ভুলটা করবেন না। 30-20 রুলস। একটা ইনভেস্টমেন্ট কখনো রাতারাতি হয় না, একটা প্রসেস। ইনভেস্টমেন্ট একটা প্রসেস, একটা কনসেপ্ট, একটা ধারণা, একটা সাধনা। এটা কখনো আজকে ইনভেস্টমেন্ট করলাম কালকেই কোটিপতি, এইভাবে কিছু হয় না, কোনো ম্যাজিক নেই। 50-30-20 রুলস হিসাবে ইনভেস্টমেন্টের প্ল্যানিং করতে হয়। ঠিক ফ্যামিলি লাইফে তখন 50% আমার বেসিক নেসেসিটি, 30% এন্টারটেনমেন্ট আর নিজের পার্সোনাল সময়, আর 20% যাবে পিওর সেভিংস। এই 50-30-20 রুলস মেনে তখন চলতে হয়। যেখানে চাইল্ড এডুকেশনের জন্য এসআইপি স্টার্ট করে দিতে হয়, ইনভেস্টমেন্ট শুরু করে দিতে হয় বাচ্চার জন্য, বাচ্চাদের সেভিংস স্টার্ট করতে হয় এই সময়। আর কি করতে হয় তখন, বিভিন্ন আপনার স্ত্রীর জন্য বা একটা টার্ম ইন্স্যুরেন্স বা একটা হেলথ ইন্স্যুরেন্সকে অ্যাড অন করে নেওয়া। যেটা আমি কলেজ লাইফ, যেটা আমি ফার্স্ট চাকরিতে আমি যে হেলথ ইন্স্যুরেন্স বা টার্ম ইন্স্যুরেন্স করেছিলাম, তার সঙ্গে ফ্যামিলি ফ্লোটার প্ল্যান অ্যাড করতে হবে যখন আমার ফ্যামিলি তৈরি হচ্ছে। তার মানে টার্ম ইন্স্যুরেন্স আর হেলথ ইন্স্যুরেন্সকে অ্যাড করতে হবে ফ্যামিলি মেম্বারদের সঙ্গে। এবং এনপিএস বা পিপিএফ লং টার্মে যে ইনভেস্টমেন্ট আছে, সেই ইনভেস্টমেন্টে কিছু অ্যাড অন করতে হবে, কিছু এক্সট্রা একটু টপ আপ বাড়াতে লাগবে। এইটাই হচ্ছে ক্রুশিয়াল টাইম, যেখানে ফ্যামিলির প্রেসার, তার সঙ্গে ইনভেস্টমেন্টের সঠিক প্ল্যানিং, তার সঙ্গে বিভিন্ন ধরনের খরচা বাজেটিং প্ল্যানিং থাকবে। 50-30-20 রুলস ওয়াইজ বাজেট প্ল্যানিং করে চলতে হবে। তার মানে এইভাবে আমরা স্কুল জীবন, স্কুল থেকে কলেজ, কলেজ থেকে ফার্স্ট চাকরি, তারপর ফ্যামিলি লাইফ, এই স্টেপ বাই স্টেপ এইভাবে ফিনান্সিয়াল প্ল্যানিংটা আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে। যদি এই প্ল্যানিং আমরা না করি, তাহলে যা বললাম, ঠিক সময়ে এসে, এই বয়সে এসে মনে হবে আমি কিছুই করিনি, আমার কোনো ব্যালেন্স নেই, কোনো ফিউচার প্ল্যানিং নেই, শুধু জীবন কাটিয়েছি কোনো রকমভাবে। তো সুতরাং এই স্টেজগুলো মনে রাখতে হবে। এরপর আসছে জীবনের মিড লাইফ ক্রাইসিস। জীবনের মাঝামাঝি লাইফে যখন চলে আসে, সংসার যে ফ্যামিলির যে লাইফ, সেটা কোনো রকম শেষ হলো না হলো, এরপর আরো কঠিন সময়, একটা অন্য চিন্তা, একটা অন্য প্রশ্ন মাথায় জাগে, যেটাকে বলছি মিড লাইফ ক্রাইসিস। মিড লাইফ ক্রাইসিসে কি হয়, একটা মাথায় প্রশ্ন জাগে হঠাৎ যে আমি কি করলাম, কিছুই তো করতে পারলাম না, চাকরির কোনো গ্যারান্টি নেই, কোনো রকম কোনো সেভিংস নেই, কোনো ফিউচার প্ল্যানিং নেই, কিছুই করতে পারলাম না। অথচ ইএমআই চলতে আছে, কারণ যা খরচ শুরু করেছিলাম কলেজ লাইফ বা ফ্যামিলি লাইফে, সেই ইএমআই কিন্তু চলতে আছে, অথচ সেভিংস হচ্ছে না। তখন মনে হয় আমি এত বছর কি করলাম, আমি তো কিছুই করতে পারলাম না। তখন কি করা যায় প্ল্যানিংয়ের হিসাবে তখন আমাকে লোনের ইএমআই কম করার কথা ভাবতে হবে। লোনের জন্য যে ইএমআই গুলো চলছে, সেই ইএমআই গুলো কিভাবে কমানো যায় সেই প্ল্যানিং করতে হবে। আর যে পিপিএফ, এনপিএস বা ইউলিপ বা ইএলএসএস যে বিভিন্ন স্কিম চলছে, সেই স্কিমগুলোকে কন্টিনিউ করে যেতে হবে। কোনো রকম কোনো এক্সট্রা চেঞ্জ কিচ্ছু করা যাবে না, যেটা চলছে ওটাতে চালিয়ে যেতে হবে। এইটা যদি কোনো রকম কোনো ডিসব্যালেন্স হয়, তাহলে কিন্তু খুব বিপদ। তার মানে কি, আমাকে ইন্টারেস্ট বা লোনের ইএমআই কম করতে হচ্ছে। আমাকে লং টার্মের যে গোল আছে, এনপিএস আছে, পিপিএফ আছে, ইউলিপ আছে বা ট্যাক্স সেভিং একটা বড় ফ্যাক্টর। সেই সময় ট্যাক্সের বার্ডেন প্রচুর তৈরি হয়। তো ইএলএস বা বিভিন্ন ধরনের যে স্কিমে এসআইপি হয়েছে বা ইনভেস্টমেন্ট চলছে, সেইগুলোকে কন্টিনিউ রাখতে হবে। এবং সেই সময় প্যাসিভ ইনকাম মানে এক্সট্রা ইনকামের কথা ভাবতে হবে।
সেই সময় হতে পারে কোনো ফ্রিল্যান্সিং জব হতে পারে, কোনো ব্লগিং করা হতে পারে, বা কোনো রকম কোনো এক্সট্রা কাজ যেটা আমি করতে পারি, যেখান থেকে এক্সট্রা আর্নিং হতে পারে, সেই এক্সট্রা আর্নিংয়ের কথা ভাবতে হবে ঠিক সেই মোমেন্টে। তার মানে সেই মোমেন্টে আমরা কি করছি, এক্সট্রা আর্নিংয়ের উপর জোর দিচ্ছি। এক্সিস্টিং সেভিংস বা ইনভেস্টমেন্ট প্যাটার্নটাকে যেমন চলছে তেমনি চালিয়ে নিয়ে যেতে হচ্ছে, এবং তার সঙ্গে আর কি চেষ্টা করতে হচ্ছে না, ইএমআইয়ের ভার একটু কম করতে হবে। ইন্টারেস্ট বা লোন বিভিন্ন ধরনের যে ইএমআই আছে সেই ইএমআইকে একটু রিডিউস করার কথা ভাবতে হবে। মিড লাইফ জার্নিতে সবচেয়ে কঠিন পরিস্থিতি, কঠিন সময় মিড লাইফ। এরপর আসছে রিটায়ারমেন্ট লাইফ। এর চেয়ে এতক্ষণ যে কঠিন লাইফ আমরা কাটিয়েছি, রিটায়ারমেন্ট লাইফ যেটা আরো কঠিন লাইফ, যখন জীবনে পাশে কেউ থাকবে না। রিটায়ারমেন্ট লাইফ সবচেয়ে কঠিন টাইম, সবচেয়ে কঠিন। যত কঠিন সময় কাটিয়ে এসেছি তার থেকেও কঠিন লাইফ রিটায়ারমেন্ট লাইফ, জীবনের শেষ অধ্যায়ের দিকে। রিটায়ারমেন্ট লাইফ যেখানে পাশে কেউ থাকবে না, বাচ্চারা বড় হয়ে গেছে, বিভিন্ন কাজে ব্যস্ত বা পড়াশোনায় ব্যস্ত, পেনশনটুকু ভরসা, পাশে কেউ নেই, বা ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে, শক্তি নেই, টাকাও নেই। ভাবুন কি কঠিন পরিস্থিতি, যেখানে হয়তো কিছু খেতে বা কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করছে, কারণ তখন চাকরি নেই, ইনকাম নেই, চাকরি নেই। সেই মুমেন্ট রিটায়ারমেন্ট মুমেন্ট, যেখানে ইনকাম স্টপ, রিটায়ারমেন্ট টাইম, ইনকাম নেই, চাকরিও নেই, ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে, টাকা নেই, শক্তিও নেই। বাচ্চারা বড় হয়েছে, কাজ করছে, বাইরে যাচ্ছে, পাশে কেউ নেই। এর চেয়ে কঠিন লাইফ আর কি হতে পারে? সেই রিটায়ারমেন্ট লাইফ সবচেয়ে 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 কঠিন লাইফ। যার জন্য কি করা উচিত, যেটা আমি শুরুতেই বলে এসেছিলাম, যে লং টার্ম গোল, ন্যাশনাল পেনশন স্কিম বা পিপিএফ বা এসডব্লিউপি, সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান, যার জন্য শুরু করেছিলাম কলেজ লাইফ থেকে, ফার্স্ট চাকরি থেকে, আজ থেকে 25 বছর আগে যে প্ল্যানিংয়ের কথা বলেছিলাম, সেটা আজকে কাজে দিত বা দেবে, সেটাই কাজে দিবে। যদি 25 বছর আগে এই রিটায়ারমেন্ট প্ল্যানিং না করে থাকি, তাহলে এই কঠিন সময়, এই কষ্টের মধ্যে জীবন চলবে। যার জন্য ফিনান্সিয়াল প্ল্যানিং যে প্রসেস, এই প্রসেস একটু ব্রেক করলে, যদি প্রপার প্রসেস ওয়াইজ না চলা হয়, তাহলে কিন্তু খুব খুব বিপদ। এই রিটায়ারমেন্ট লাইফ যেটা সবচেয়ে কঠিন লাইফ, যেখানে যে কন্টিনিউয়েশনটা করে আসছিলাম, পিপিএফ হোক, এনপিএস হোক, ইউলিপ হোক, ইএলএসএস হোক, যে প্ল্যানিংগুলো ধীরে 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 এগিয়ে নিয়ে এসেছি, সেটাই এখন আমাকে কাজে দিবে রিটায়ারমেন্ট লাইফে। আর কিছু ট্যাক্স ফ্রি ইনকাম প্ল্যানের কথা ভাবতে হবে। ট্যাক্স ফ্রি, যেখানে ট্যাক্স লাগবে না, এমনি ইনকাম কিছু স্কিম থাকে, সেইগুলোতে ইনভেস্টমেন্টের মাধ্যমে আমাকে বাকি জীবনটা এই টাকার মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে। এই ফিনান্সিয়াল প্ল্যানিং যদি করা থাকে, তাহলে রিটায়ারমেন্ট লাইফ যে যত বড় কঠিনই হোক না কেন, কারণ আমার প্ল্যানিং কিন্তু মজবুত। আর যেসব ইনভেস্টমেন্ট করা আছে, যে কোনো মিউচুয়াল ফান্ড হতে পারে, কোনো স্টক হতে পারে, তখন রিস্ক ফ্যাক্টর একদমই নয়। যদি কোনো ইকুইটি বা অন্যান্য কিছু থাকে, ডেট বা একটু সেফেস্ট সাইডের দিকে ইনভেস্টমেন্টকে শিফট করাতে হতে পারে, কারণ তখন একদমই রিস্ক নেওয়া যাবে না, যেখানে আমার কোনো রকম কোনো ইনকাম নেই। তো সুতরাং বন্ধুরা, এই যে প্রত্যেকটা স্টেজে আমরা বিভিন্ন ধরনের রিস্ক, বিভিন্ন ধরনের, যেমন আনন্দের সময় দেখেছি, যেমন আমরা কঠিন পরিস্থিতির সময় দেখেছি, যেমন আমরা চ্যালেঞ্জিং সময় দেখেছি, প্রত্যেকটা মানুষের জীবনে আমরা এই প্রত্যেকটা স্টেজ পেরিয়ে পেরিয়ে আসতে দেখেছি। আমাদের নিজেদের লাইফকে দেখুন, আমরা কিভাবে এই কঠিন সময় বিভিন্ন স্টেজে আমরা বিভিন্ন রকম এগিয়ে এসেছি। আমরা যদি আজকে ফিরে তাকাই, আমরা তাই করেছি। আমরা হয়তো তখনও কিছুই বুঝিনি, বা তখন কোনো ভাবিনি, কোনো রকম কোনো প্ল্যানিং করিনি, বাট এই ধরনের, যার জন্য আমাদেরকে আজকে এই ধরনের কথা বলতে হয় যে কিছুই করতে পারলাম না, কোনো ব্যালেন্স নেই, কোনো সেভিংস নেই, কোনো ফিউচার প্ল্যান নেই, কিছুই নেই, শুধু জীবনটা কাটিয়েছি মাত্র। তো সুতরাং প্রত্যেকটা স্টেজে যেটা হওয়া উচিত আর আমরা কি করেছি, প্রত্যেকটা স্টেজে কি করা উচিত ছিল, কি করেছি। তো এই যে কি করা উচিত ছিল, যে প্ল্যানিংটা, এই প্ল্যানিংটাই আমাদেরকে ফলো করতে হবে।
অনেকের কাছে হয়তো এখনো সময় আছে বা অনেকের কাছে সময় নেই, বাট আমরা চেষ্টা করতে পারি পরবর্তী প্রজন্মের জন্য, আমার নিজেদের ছেলেদের জন্য, মেয়েদের জন্য, বা আমার নেক্সট জেনারেশনের জন্য। কিন্তু এখনো সময় আছে যাদের হয়তো এজ কম বা যারা হয়তো এই স্টেজে, বিভিন্ন স্টেজে দাঁড়িয়ে আছে। আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনি এখন কোন স্টেজে আছেন, তাহলে বোঝা যাবে যে আপনি কিরকম কঠিন সময়ের মধ্য দিয়ে আপনি সংঘর্ষ করছেন। এরপর লাস্ট ফাইনালি জেগে ওঠার সময়। আমরা বলি না শুরু থেকে শুরু করা। অনেক সময় আমরা দেখি যে আমার তো এখন কিছু নেই, সব শেষ। যখন জীবনে সবকিছু শেষ হয়ে যায় তার মানে কি জানেন বন্ধুরা? নতুন শুরুয়াত, নতুন শুরু। যখন আমরা কথায় কথায় বলি আমার সব শেষ, আমার কাছে আর কিছু নেই, আমার কোনো সেভিংস নেই, কোনো জমানো নেই, কোনো ফিউচার প্ল্যানিং নেই, কিছু নেই, সব শেষ, দ্যাট মিনস মানে তখন শুরু করার সময়। আমরা যার জন্য কথায় কথায় বলি শুরু সে শুরু করতে, শুরু থেকে শুরু করি, দ্যাট সেটাই হচ্ছে শুরু করার সময়, জেগে ওঠার সময়। বন্ধুরা, যাদের বয়স এখনো 24 থেকে 45-এর মধ্যে আছে, তাদের কাছে সেই সময় আছে, জেগে ওঠার সময় আছে। মাইন্ড শিফট করুন, মাইন্ডকে চেঞ্জ করুন, যে যেখানে লাইফস্টাইল নয়, লাইফ সিকিউরিটি আগে। লাইফস্টাইল অনেক হয়েছে, প্রত্যেকটা স্টেজে আমরা দেখেছি লাইফস্টাইল কিভাবে চেঞ্জ হয়েছে। তো সুতরাং এখনো টাইম আছে, যাদের বয়স 24 থেকে 45-এর মধ্যে আছে, তাদের কাছে এখনো সময় আছে সেভিংসকে নতুনভাবে স্টার্ট করা, ইমার্জেন্সি ফান্ডকে রেডি করা, লং টার্ম গোলের কথা ভেবে একটা লং টার্ম অবজেক্টিভ ফিক্স করা। তো সুতরাং এইভাবে যদি রেডি করা যায় তাহলে কিন্তু প্রপার জেগে ওঠা সম্ভব, শুরু থেকে শুরু করা সম্ভব। এগেন উই ক্যান স্টার্ট। যে এই সময় আমরা শুরু করতে পারি 50-30-20 রুলস। নিডস, ওয়ান্টস, সেভিংস। বেসিক নিডস 50%, 30% হচ্ছে নিডস, ওয়ান্টস আর 20% সেভিংস। নিডস বেসিক চাহিদা 50%, 30% ওয়ান্টস বেশ কিছু যেটা আমার লাইফের জন্য লাগে, আর 20% সেভিংস। এই রুলস যদি ফলো করা যায় এগেন জেগে ওঠা সম্ভব। তো সব শেষে বলবো বন্ধুরা, ভুল করাটা দোষের নয়, ভুল থেকে শিক্ষা না নেওয়াটা দোষের। তো বন্ধুরা, যদি এটা ভালো লেগে থাকে, এই লাইফ একটা সাধারণ মানুষের অভিজ্ঞতা, এটা কোনো গল্প নয়, এটা একটা সাধারণ মানুষের একটা বাস্তব প্রতিচ্ছবি। যদি এই কমপ্লিট স্টেজিংটা ভালো লেগে থাকে আর প্ল্যানিংটা আপনাদের পছন্দ হয়ে থাকে, প্লিজ আপনার ভাইয়ের সঙ্গে, বন্ধুদের সঙ্গে, বাবা মায়ের সঙ্গে, ফ্যামিলি রিলেটিভদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করুন, তাকে প্রত্যেকে নিজের লাইফ নিজেই তৈরি করতে পারে, লাইফ সম্পর্কে সচেতন হতে পারে, ফিনান্সিয়াল প্ল্যানিংয়ের গুরুত্ব কতটা যেন প্রত্যেকেই বুঝতে পারে, ভ্যালু বুঝতে পারে। 1 টাকার যে ভ্যালু তখনই বুঝতে পারবে যদি বাস্তব ছবিটা চোখের সামনে ক্লিয়ার হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যে ভিডিওটি দেখছেন ভিডিওটির নিচে দেখবেন একটা সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবেই লাইক করবেন, না হলে করবেন না। আর কোনো রকম কোনো কমেন্ট করার থাকলে অবশ্যই আমি কমেন্ট করতে বলবো, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি এখন লাইফের কোন স্টেজে আছে, কিরকম কঠিন পরিস্থিতির মধ্যে যাচ্ছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে এরকম ইন্টারেস্টিং ফিনান্সিয়াল প্ল্যানিং, বিজনেস রিলেটেড প্ল্যানিং নিয়ে নেক্সট ভিডিওতে। কিন্তু যদি যারা এই ভিডিও রিলেটেড আরও ইন ডিটেলস ফিনান্সিয়াল প্ল্যানিং সম্পর্কে আরও ইন ডিটেলস জানতে চান, আমার ওয়েবসাইটে ব্লগে যাবেন investmentbangla.in। আমার ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করবেন, কমপ্লিট ডিটেলস পিওর বাংলাতে পাবেন, পিওর বাংলাতে, যেখানে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করা আছে ফিনান্সিয়াল প্ল্যানিং। সেখান থেকে পুরো প্ল্যানিং আপনারা জানতে পারবেন। আমার ভিডিও ডেসক্রিপশানে দেখবেন
ব্লগের লিঙ্ক দেওয়া আছে, ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে পিওর বাংলাতে, কারণ আমি মনে করি বাংলাতে যেভাবে আমরা ফিল করতে পারি, বুঝতে পারি, সেটা হয়তো অন্য ল্যাঙ্গুয়েজে হয়তো অনেকের কাছে খুব সহজ, বাট সাধারণ মানুষের কাছে, বাঙালি হিসাবে সাধারণ মানুষের কাছে বাংলা ভাষাতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করি, একটু ভালো লাগে জিনিসটা বুঝতে। তো সুতরাং পিওর বাংলাতে লেখা আছে, ওখানে গিয়ে আপনি কমপ্লিট ডিটেলস পেয়ে যাবেন, এবং কিছু ডাউনলোড করার থাকলে বা কোনো রকম টুলস, কোনো রকম কিছু, সব কিছু ওখান থেকে পেয়ে যাবেন investmentbangla.in। আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।